এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ কি হলো কলকাতা হাইকোর্টে, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলবো। তার আগে একটি কথা আপনাদেরকে বলি, কি হবে আবার 2025 এই নিয়োগের ভবিষ্যৎ এসএসসি, সেই ভয়েই লার্নেড এজি কিশোর দত্ত দুটি সাবমিশনও রেখেছেন। যদি 2025 এটি বাতিল হয়, 31শে ডিসেম্বরের মধ্যে তারা নিয়োগ শেষ না করতে পারে, সেই ভয়েই কয়েকটি সাবমিশন উনি রেখেছেন। তো আজকে পুরো পিকচারটি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। সারাদিন ধরে এই শুনানি হলো, সেকেন্ড হাফেও শুনানি হলো, বেশ দুটো পার্টের শুনানি। আবার এই একই ম্যাটার নিয়ে 1 ডিসেম্বর সোমবার আবারও শুনানি রয়েছে। তো চলুন, প্রথমেই প্রতীকধর মহাশয় একটুখানি যেন কথা বলেছিলেন যে প্লিজ ফার্স্ট সি দা সুপ্রিম কোর্ট লেটেস্ট অর্ডার, মানে গতদিনের যে অর্ডারটি ছিল, অল আর ডিপেন্ড অন ইট, মানে আপনার উপরে, এটার উপরে সবকিছুই ডিপেন্ড করছে বা আপনার এখানে সবকিছুই শোনানো হবে, এরকম দুটি কথা উনি তুলে ধরেন। তারপরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলতে শুরু করেন, সুপ্রিম কোর্টের অর্ডার বিস্তারিত পড়েন এবং কিছু কিছু পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো উনি বলছিলেন, কিন্তু একটা পয়েন্ট তিনি বলেন এটি খুব ইম্পর্টেন্ট। হাইকোর্ট এক্সামাইন অল থিংস, বাট আগের কোনো অর্ডার এখানে ইনফ্লুয়েন্স হবে না, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মানে সুপ্রিম কোর্টের আগের কোনো অর্ডার ইনফ্লুয়েন্স হবে না, এটা তিনি তুলে ধরেন। এবার প্রতীকধর মহাশয়, যিনি অ্যাডভোকেট আনটেন্টেড টিচারদের পক্ষ থেকে দাঁড়িয়েছিলেন, তিনি বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে সাবমিশন দিচ্ছিলেন বা কথা বলেছিলেন প্রথম দিকে, তার উপরে ভিত্তি করে তিনি দুই একটি কথা বলার চেষ্টা করেন। এটি একটি বিগ ইস্যু, ফান্ডামেন্টাল 7 পয়েন্টস রয়েছে। আমি প্রত্যেকটি পয়েন্ট বলবো, উনি দুটি পয়েন্টের কথা বলেন, তারপরের পয়েন্টগুলো বিচারপতি থামিয়ে দেন যে ঠিক আছে, কারণ উনি কিছু বেশ উপমা দিয়ে বা টেকনিক্যাল পয়েন্টে কিছু কথা বলেন, কিন্তু বিচারপতি যেহেতু রেডি ছিলেন যে অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাবমিশন বা পিটিশনারদের সমস্ত সাবমিশন আজ শুনবেন, অন্য নেক্সট ডে মানে 1 ডিসেম্বর যারা সরকার পক্ষে রয়েছে বা অন্য অন্য আনটেন্টেড টিচারদের পক্ষ থেকে রয়েছেন, যেমন লার্নেড এজি কিশোর দত্ত স্যার, কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্যার এবং মেনকা গুরুস্বামী ম্যাডাম, যিনি সুপ্রিম কোর্ট থেকে অ্যাপিয়ার করেছেন, বা প্রতীকদার মহাশয়, এনারা কিন্তু বলবেন নেক্সট ডে, ওনাকে থামিয়ে দেন। এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার মূল পয়েন্টে চলে যান। তিনি 31শে মে 29শে মে যে গেজেট, এই দুটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে থাকেন এবং সুপ্রিম কোর্টের অর্ডার এবং রাজ্য এটাকে রিভিউ করে, এমএ করে, তারা এই ছাড়পত্র পায় 31শে ডিসেম্বর মধ্যে তারা চাকরি করবে, তারা নিউ নোটিফিকেশন আনে, শূন্যপদ বাড়ান, তারা সুপ্রিম কোর্টের অর্ডার ভায়োলেশন করে নতুন নিউ রিক্রুটমেন্ট রুলস নিয়ে আসে। তারা 2016 ওয়েটেড ক্যান্ডিডেট, তারা শুধু কোনো ছাড়পত্র পায়নি, তারা এজ রিল্যাক্সেশন থেকে শুরু করে তারা কিছুই পায়নি। অথচ যারা শুধুমাত্র টিচার ওই সমপর্যায়ের বলতে এখানে দুই ধরনের ব্যক্তি রয়েছে 2016 রেসপেক্টে, যারা ওয়েট লিস্টে ছিল বা যারা আন্দোলন করছে চাকরি পায়নি, আর যারা চাকরি পেয়ে গেছে। এবং শুধুমাত্র এজ রিল্যাক্সেশনটা শুধু যারা চাকরি পেয়ে গেছে তাদেরকে দেওয়া হচ্ছে, কিন্তু তারা চাকরি পায়নি ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট, তাদেরকে দেওয়া হয়নি। এই সমস্ত তিনি তুলে ধরেন, এইগুলোকে ভায়োলেশন বলেছেন অ্যাকচুয়ালি। আর 2KL যে পয়েন্ট রয়েছে, শিডিউল 2 প্রায়ার টিচিং এক্সপিরিয়েন্স, এই সমস্ত বিষয় নিয়ে তুলে ধরেন। এবং ভ্যাকান্সি ইনক্রিজ, যে দুই ধরনের ভ্যাকান্সি, একটি ইন্ডিকেটিভ ভ্যাকান্সি আর একটা ফাইনাল ভ্যাকান্সি, ইন্টারভিউ লিস্টের আগে, সেই সমস্ত বিষয়গুলো বিস্তারিত বোঝান। এবং তিনি যে গুরুত্বপূর্ণ জায়গায় অ্যাটাক করেন আজ, যে 2016 রিক্রুটমেন্ট রুলস আর 2025 যে রিক্রুটমেন্ট রুলস, যে নতুন নিয়োগ, দুটোকে ট্যালি করে একে অপরের বিপরীত, আর কোথায় কি ভায়োলেশন করেছে 2025 রুলস 2016 রেসপেক্টে, সেটাকে বলেন। কারণ সুপ্রিম কোর্ট গতকাল স্পষ্ট বলে দিয়েছে, আনচেঞ্জ বা যারা 2016, তাদেরকে নিয়ে আবার ফ্রেশ সিলেকশন প্রসেস করতে গিয়ে নিউ রুলস আনা হলো, তাদের ক্ষতি হলো, এজ রিল্যাক্সেশন বা ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের সমস্যা হলো। এই ধরনের কথা তিনি কিন্তু তুলে ধরেন। এবং 2016 যে এন্টায়ার একাডেমিক প্রসেসিং বা কেরিয়ার একাডেমিক কাউন্টিং যেটা ছিল, সেটাও তারা চেঞ্জ করেছে। যেমন 2016 সালে এসএসসিতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন সমস্ত নাম্বার এক করে কিন্তু একটা মার্কস তৈরি করা হতো বা কাট তৈরি করা হতো। এখানে শুধুমাত্র তারা 2025-এ এসে সবকিছু উড়িয়ে দিচ্ছে, কারণ 2016 রিক্রুটমেন্টের চাকরি বাতিল হয়েছে এবং একটা ফ্রেশ রিক্রুটমেন্ট ভ্যাকান্সিতে তারা করতে বলেছে। কারণ ওখানে আপনারা দেখবেন ডিভিশন বেঞ্চের অর্ডারে যে ভ্যাকান্সি রয়েছে, সেই ভ্যাকান্সিতে তারা করতে বলেছিল। তো এই হচ্ছে বিষয়। এবং সুপ্রিম কোর্টের মূল অর্ডার তিনি পড়েন এবং সেখানে বারবার তিনি তুলে ধরেন এরা সম্পূর্ণ ভায়োলেশন করেছে। টেন্টেডদের টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছিল সুপ্রিম কোর্ট, পরীক্ষায় বসতে পারবে না এমনটাই, কিন্তু টেন্টেডদের পরীক্ষায় বসিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্টের যে অর্ডার ছিল সেটাকে তারা ভায়োলেট করেছে, কোনো টেন্টেড ক্যান্ডিডেট বসতে পারবে না। ডিসেবল ক্যান্ডিডেট যারা টেন্টেড, নট অ্যাপ্লিকেন্ট টু সিট দিস এক্সামিনেশন, সেটা ইয়েস্টারডে সুপ্রিম কোর্ট ক্লিয়ার করেছে এটা। তো এটাও তিনি বলেন। আহ, এবার তিনি আরেকটি কথা বলেন, এন্টায়ার থিং ইজ ভয়েড, যেখানে সমস্ত ব্যাপারটি ভয়েড করে দেওয়া হচ্ছে 2016 সালে নাল অ্যান্ড ভয়েড, সেখানে এক্সট্রা সুযোগ তারা কেন পাবে? 2025 রুল যাদের চাকরি বাতিল হবে,
বাতিল হয়েছে সেটা তাদের সুবিধা দেওয়ার জন্য, সেগুলো এসসি অর্ডারের সম্পূর্ণ সুপ্রিম কোর্টের অর্ডারের বাইরে। 2025 যে রুলস যারা চাকরি পাবে বা যারা চাকরি করতো তাদের জন্য তো করা হয়েছে এক প্রকার তাদের সুবিধার জন্য, সেটা সম্পূর্ণ সুপ্রিম কোর্টের অর্ডারের বাইরে, এটা বলে দেন। জাস্ট বলেন ইউ আর অ্যাপিয়ারিং ফর ফ্রেশার, আপনি কি ফ্রেশারদের নিকট থেকে বলছেন? হ্যাঁ, তখন বলেন ইয়েস আমি ফ্রেশারদের নিকট থেকে বলছি। ফ্রেশার এইভাবে কম্পিট করতে পারবে না, দে হ্যাভ নো লেভেল প্লেয়িং রুলস, এখানে কোনো লেভেল প্লেয়িং রুলস নেই। তিনি এবার লেভেল প্লেয়িং রুলস নিয়ে সুপ্রিম কোর্টের একাধিক অর্ডারের কথা তিনি তুলে ধরেন। আসাম ভার্সেস অরবিন্দ রাভা 2025 7 এসএসসি জাস্টিস দীপঙ্কর দত্তের একটি অর্ডারকে রিলাই আপন করে যদি লেভেল প্লেইং ফিল্ড বা লেভেল প্লেইং রুলসের কথা তিনি বলেন, মানে লেভেল স্তর সমান করার কথা বলেন। এসসি অর্ডারে আরো একটি কথা বলেন, সুপ্রিম কোর্টে বিভিন্ন অর্ডার দেখান, তখন বিচারপতির দিকে তাকিয়ে উনি বলেন যে অল আর গোস অ্যাবাউট 10 মার্কস, আমি যেই ধরনের অর্ডার দিই দেখাই না কেন সবকিছু 10 মার্কসের উপরে ভিত্তি করে, এইভাবে 10 মার্কস তাদেরকে দেওয়া যায় না। কারণ এটা সম্পূর্ণ লেভেল তৈরি করা হচ্ছে না, যেহেতু এই রিক্রুটমেন্ট না ভয়েড করে দেওয়া হচ্ছে। তো এই সমস্ত বিষয় অরুণিমা পাল মামলার যে অর্ডার রয়েছে সেখানে সেই অরুণিমা পাল মামলার অর্ডার কপি নিয়ে একটু কথা বলেন যে এখানে সমস্ত রুলস এখানে চ্যালেঞ্জ করা হয়নি, কারণ কিছু কিছু রুলস, সমস্ত রুলস চ্যালেঞ্জ করা হয়নি, কিছু জায়গা কিন্তু এখানে চ্যালেঞ্জ করা হয়েছিল। তো এই হচ্ছে উনি তুলে ধরেন। এবং বিকাশ রঞ্জন অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য আরো একটি কথা বলেন যে অথরিটি তারাই তাদের রুলস এর বাইরে গিয়ে কথা বলছে, অথরিটি বলতে কি ডাব্লিউবিসিএস এর শুনানি করছে, তারা তাদের রুলস এর বাইরে গিয়ে গিয়ে কথা বলছে। তো রুলস এর প্রত্যেকটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, এটাও তিনি বলে তোলেন। তারপরে আপনারা দেখেছিলেন যে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত, অ্যাডভোকেট জেনারেল কখনই আসে যখন বড় একটা সমস্যা বাদে তখন কোর্ট অ্যাডভোকেট জেনারেলকে তলব করে, তেমনই অ্যাডভোকেট জেনারেল ওখানে এসেছিলেন। তিনি বললেন যে আজকে পিটিশনারদের পক্ষে সবকিছু শোনা হোক, তারপরে আমরা নেক্সট দিন এটার উপরে ভিত্তি করে সমগ্র মামলা পিটিশনাররা আজ বলুক, আমরা সমগ্র মামলার উপরে ভিত্তি করে পরবর্তী দিন আমরা রিপ্লাই দেবো। সেই দিনটা হচ্ছে আগামী সোমবার, মানে 1 ডিসেম্বর, সেই ওনার উপরে রিপ্লাই করবেন। আম, এই হচ্ছে বিষয়। তো তিনি আরো বলেন যে ওনার সাবমিশনটি কি, লার্নেট এজির সাবমিশন হলো যে 2025-এর এই রিক্রুটমেন্ট রুলস যদি আপনি বাতিল করে দেন তাহলে আমরা 31শে ডিসেম্বরের মধ্যে সবকিছু শেষ করতে পারবো না, আপনার বাউন্ডেশন এখানে রয়েছে। আর 2016 এবং 2019 রুলসের সঙ্গে যে সামঞ্জস্য রয়েছে সেই সামঞ্জস্যটাও থাকছে না। তো জজ এবার বলেন লাস্ট প্যারাগ্রাফ অফ দ্য এসসি, সুপ্রিম কোর্টের লাস্ট প্যারাগ্রাফটা আপনারা পড়ুন আর ওটা দেখুন। আপনারা আনটেন্টেড টিচার বা সমস্ত ফ্রেশ ক্যান্ডিডেট নিয়ে একটা ফ্রেশ সিলেকশন প্রসেস তৈরি করেছেন, এখানে নিউ রুলস তৈরি করেছেন, কিন্তু 2016 সালে যাদের এজ রিল্যাক্সেশন, যারা যে সমস্ত ক্যান্ডিডেট ওয়েট লিস্টে, তারা কেন সুযোগ পায়নি? 45% নিয়ে কেন সমস্যা হচ্ছে? আপনারা আপনাদের কি করে পসিবল? আপনারা আপনাদের ইচ্ছা মতো করছেন। এই প্রশ্নগুলো তুলে দেন। তখন ফিরদৌস স্বামী বলেন ইয়েস ইয়েস ইয়েস, টিচারদের শুধুমাত্র ওরা এজ রিল্যাক্সেশন দিয়েছে, এক্সট্রা সুযোগ দিচ্ছে, কিন্তু ওয়েট লিস্টের ক্যান্ডিডেট তারা ওই দুর্নীতির জন্য সুযোগ পায়নি, তাদের কেন সুযোগ দেওয়া হচ্ছে না? এই সমস্ত তথ্য কিন্তু উনি তুলে ধরেন। তাহলে লার্নেড এজের সাবমিশন ওইটুকুই ছিল, একটু আপনাদেরকে আগেই বললাম। এই হচ্ছে বিষয়। তো আজকে আম, এই পর্যন্ত প্রথম পার্টের শুনানি হয়। এবার সেকেন্ড পার্টের শুনানি হয়। সেকেন্ড পার্টের শুনানিতে আম, বিকাশ রঞ্জন ভট্টাচার্য 2011 জাজমেন্ট আরেকটি পড়েন, এসএসসির সুপ্রিম কোর্টের জাজমেন্ট এবং স্ট্যাটিউটরি রুলস এর সঙ্গে যে এই যে বর্তমান বিষয়টি যে একটা বিরোধ সেটা তিনি বললেন। এবং দিল্লি হাইকোর্টের একটি অর্ডার কপিও তিনি বললেন, টেন্টেড আনটেন্টেড যে বিষয়টা, আনটেন্টেড টিচারদের এক্সট্রা সুযোগ দেওয়া এই সমস্ত নিয়ে বলেন। একাধিক জাজমেন্ট তিনি বলেন এবং বলেন জাস্টিস সৌমেন সেন উনি এইসব বিষয়ে হস্তক্ষেপ করেননি, যে উনি কি বুঝেছেন আমি কি বুঝতে পারছি না, ওনাকে বলা হয়েছিল কিন্তু তিনি এইসব বিষয়ে ডিলই করেননি। কনস্টিটিউশনাল বিষয় নিয়ে একাধিক অর্ডার কপি নিয়ে তিনি কনস্টিটিউশনাল বিষয় নিয়ে তিনি বোঝানোর চেষ্টা করেছিলেন। তো 10 নম্বর বাতিল করতে হবে, নাহলে লেভেল প্লেইং হচ্ছে না, এরকম একটি বিষয় তিনি বারবার বলার চেষ্টা করেন। জজ বলেন আপনার কি 10 মার্কস নিয়েই কি সমস্যা শুধুমাত্র? বিকাশ রঞ্জন ভট্টাচার্য 10 মার্কস অবশ্যই সমস্যা, মাই চ্যালেঞ্জ অল থ্রু দ্য রুলস, সমগ্র রুলসটাই এদের ভায়োলেশন করেছে, কারণ এরা চেষ্টা করছে আবার ভায়োলেট করতে, টোটালি রিক্রুটমেন্ট এগেইন ফ্রড করতে চায়, যে বিগ ম্যানিপুলেশন করতে চায়, যে টেন্টেড বিয়ন্ড রেজলিউশন, টেন্টেড আবার পরীক্ষায় বসছে, এই সমস্ত গ্রিভেন্স উনি তুলে ধরেন। তখন জাস্টিস অমৃতা সিনহা বলেন যে সাপোজ কোর্ট ডাইরেক্ট সেপারেট রিক্রুটমেন্ট দুটো পর্যায়ে, হোয়াট ইজ দ্য হ্যাপেন দেন, তারপরে কি ঘটবে এই সমস্ত বিষয়। জজ জিজ্ঞেস করেন ভ্যাকান্সি 2016-তে কত ছিল, এই সমস্ত বিষয়ও জজ জিজ্ঞেস করেন। তারপরে একের পর এক সমস্ত মামলা কিন্তু শুনানি হচ্ছিল, আপনারা দেখেছেন যে 38, 34, 38 নম্বর পর্যন্ত সব এসএসসি মামলা ছিল। সমগ্র মামলাগুলো দেখলেন বিচারপতি, শুনলেন পিটিশনারের পক্ষ থেকে, একই ম্যাটার হলে ওই ম্যাটারের সঙ্গে ট্যাগ করে দিলেন, কোনো ম্যাটার 1 তারিখে রাখলেন, কোনো ম্যাটার 3 তারিখে রাখলেন, কোনো ম্যাটার 10 তারিখে রাখলেন। এক্সপায়ার প্যানেলের যে লিস্ট বার করতে বলা হয়েছে যে 3 থেকে 7
7 পর্যন্ত যারা এক্সপায়ার প্যানেলে চাকরি পেয়েছিল তাদের লিস্ট প্রকাশ করতে বলেছিল, সেটাও লিখলেন। তো এই হচ্ছে বিষয়, আইটেম 27-19 এই হচ্ছে বিষয়। 1 তারিখে এই মামলার পুরোপুরি শুনানি রয়েছে। আবার আমরা দেখব কি হতে চলেছে। আবার কি 2025 এই রিক্রুটমেন্ট নিয়ে আলাদা হতে চলেছে, 2016 রিক্রুটমেন্ট 2025 আলাদা হতে পারে কি, 10 মাস বিলুপ্ত হতে পারে, এরকম একটা বিগ চেঞ্জ কিন্তু আসতে পারে বলে সন্দেহ করা যাচ্ছে, সেই দিকেই কিন্তু এগিয়ে যাচ্ছে। আপডেট, পরবর্তী দিন আপডেট অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে এবং পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হবে এবং লাইভ শুনানি শেয়ার করা হবে। ধন্যবাদ, আজ এই পর্যন্ত।